তো মিডিয়া সেক্টরে আমরা যেটা শুনি যে ছেলেদের থেকে মেয়েরা বেশি সুবিধা পায়, এটা কতটা সত্যি? আর একটু ভেঙে বলি, সুবিধা পায় মানে অনেকে অনেক কিছুই বুঝে নেয় আর কি। আবারও বলছি, এটা কি সত্যি নাকি আপনি ওই হাউসে 4.5 বছর আমি তখন বয়স কত? খেয়াল নেই, বয়সটা এখনো জানতে চেও না। ঠিক আছে, চালিয়ে যাচ্ছিলাম। হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার ভয়েস। আওয়ার ভয়েসের আমার কথা এপিসোড নিয়ে আমি সানায়া চলে এসেছি। আর আজকে আমাদের সাথে যিনি অতিথি আছেন তিনিও একজন অ্যাঙ্কার। সো আজকে অ্যাঙ্কার হিসাবে আমি বেশি কিছু বলবো না। আচ্ছা, মিডিয়াতে যারা খবর প্রেজেন্ট করেন আমাদের সামনে, খবর পরিবেশন করেন, তাদের খবরাখবর, তাদের জীবনের গল্প আমরা কতজন জানি, আমরা কতজন জানতে পারি? আর আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন অ্যাঙ্কার, তিনি টিভির অ্যাঙ্কার, মিডিয়ার। আর আমি বেশি বলবো না, ওনাকে অনেকেই চেনেন, সোশ্যাল মিডিয়াতে অনেকের সামনেই পরিচিত উনি নিজেই নিজের কথা বলবেন। আমি অ্যাঙ্কার হিসেবে আজকে ভীষণ নার্ভাস ফিল করছি, কারণ উনি আমার থেকে অ্যাঙ্কার হিসেবে উনি সিনিয়র। তো শুভজিৎ মিত্র দাদা আমাদের সাথে আজকে আছেন। কেমন আছেন বলুন? চলছে, মুক্ত বিহঙ্গ এখন আমি 3 দিনের জন্য। একদম 3 দিনের একটা ব্রেক চলছে ওনার। উনি একটা চ্যানেলে ছিলেন, আবার একটা চ্যানেলে জয়েন করবেন, আর এই মাঝখানের সময়টাই আমরা ওনাকে পেয়েছি বলা যায়। তো খুব ভালো একটা সময়, ওনার পুরো ছুটি চলছে, উনি একদম ফ্রি আছেন, এই টাইমে এসেছেন, ওনার গল্প আমরা শুনবো। শুভজিৎ দা, আমি একদম আমাদের যে চ্যানেলের যে কথা, মানুষের সাকসেস আমরা দেখি, তো সাকসেসের পিছনের যে গল্পটা সেটা আমরা জানতে চাইছি। তো আজকের যে শুভজিৎ একটা সাকসেসফুল একটা অ্যাঙ্কার, জার্নালিস্ট, তো এইটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল? কতটা কঠিন ছিল কিংবা কতটা সহজ ছিল? না, কেউ একজন সফল বলছে আমাকে, জানি না সফল কিনা। সফল আমাদের চোখে তো সফল, দর্শকের চোখে সফল। কাজ করে যাচ্ছি। একটি চ্যানেলে ছিলাম, 3 দিনের বিরতি, 3 দিন পর আরেকটি চ্যানেলে যাব। মিডিয়ায় আমি এসেছি অনেক পরে। আচ্ছা, আমি একটা সময় একটি রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স সেক্টরে ছিলাম। আচ্ছা, ডেভেলপমেন্ট অফিসার, ওয়াও, সেখানে চাকরি করেছি। তার আগে অবশ্য টুকটাক ফ্রিল্যান্স করতাম, বিভিন্ন হাউসে করেছি, কিন্তু ফুল টাইম অনেকটাই পরে আসা। তো যখন আমি ইন্স্যুরেন্স সেক্টরে ছিলাম অফিসার, মোটা টাকা স্যালারি, সেই সময় দাঁড়িয়ে অনেকটা টাকাই পেতাম। দুম করে চাকরিটা ছেড়ে দিলাম। আমি অটোতে বসে রিজাইন করেছিলাম। রিজাইন করার কারণ, দিনের শেষে আমার মনে হতো যে কি করলাম, না যেটা ইচ্ছে ছিল সেটা তো করতে পারছিলাম না, কি করলাম। তো অটোতে বসে আমি রিজাইন করেছি, সম্ভবত মেলটা এখনো পাওয়া যাবে। তারপরে একটি জায়গায় কোর্স করার পর একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেল, কলকাতার বহু পুরনো, সেখানে চাকরি করতে যাই। চাকরি করতে গিয়ে দেখলাম যে আমি যে টাকা বেতন পেতাম, লাস্ট বেতন ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে টাকা পেয়েছিলাম, যখন আমি মিডিয়াতে পা রাখলাম, প্রথম কোনো চ্যানেলে গেলাম, গিয়ে দেখলাম ওই বেতনের 5 ভাগের 1 ভাগ আমাকে অফার করা হচ্ছে। মানে যত টাকা আমি পেতাম তার 5 ভাগের 1 ভাগ, মানে কম। আমরা সাধারণত জানি যে একটা জব ছেড়ে আরেকটা জবে জয়েন করা মানে স্যালারিটা বেশি হয়, আপনার ক্ষেত্রে সেটা উল্টো ছিল। হ্যাঁ, কারণটা ছিল আমি একটা সেক্টরে ছিলাম, আমি ছিলাম ইন্স্যুরেন্সে, আমি আসছি মিডিয়া, আমার অভিজ্ঞতা ইন্স্যুরেন্সে, আমি আসছি মিডিয়ায়, কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা নেই বলাটা ভুল, টুকটাক ফ্রিল্যান্স করতাম এদিক ওদিক, কিন্তু সেই অর্থে বড় কোনো অভিজ্ঞতা ছিল না, প্যাশন ছিল আর কি, যে কারণে। তো আমি সিদ্ধান্ত নিলাম দেখি 1 বছর ট্রাই করি, নইলে আবারও কোনো একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে, তখন পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম, সরকারি চাকরির পরীক্ষার জন্য যে পড়াশোনাগুলো। তখন বয়স কত? খেয়াল নেই, বয়সটা এখনো জানতে চেও না। ঠিক আছে, চালিয়ে যাচ্ছিলাম। তো চেষ্টা করেছিলাম যে 1 বছরের মধ্যে যদি মোটামুটি বুঝতে পারি এটা আমার জন্য, কোনো দিশা পাই, তাহলে আমি থেকে যাব, আর নইলে আমি আবার ব্যাক করব। তা আমি ওটা ভাবতে চাইনি যে একেবারে শেষ বয়সে গিয়ে আফসোসটা করব, ইস কি করলাম জীবনে। শেষ বয়স অব্দি কিছু ফেলে রাখবো না, যা হবে এখন, রিস্ক নেওয়াই যায় একদম। তো এই করতে করতেই রিজাইনটা করা, বাড়িতে এলাম। আমার বাবা এখন নেই, বাবা সেদিনকে রাস্তায় দাঁড়িয়েছিলেন,
ঘরে যাই, অনেকগুলো টাকা, মধ্যবিত্ত পরিবার। বাবাকে জড়িয়ে ধরেছিলাম, জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। বাবা বলেছিল যে যেটা করবি মন দিয়ে কর। আমার এখনো মনে আছে, বাবা শুয়ে আছে, আমি জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম। গেলাম, অনিশ্চিত ভবিষ্যৎ, অল্প কটা টাকা স্যালারি, এবং যেখানে গেলাম সেখানে শুনলাম সেই সময় একটা সমস্যা চলছে, মাসের বেতনটা মাসে হচ্ছে না, পরের মাসে হয়ে যাচ্ছে, মানে এই মাসের স্যালারি হচ্ছে গিয়ে পরের মাসের শেষে, মানে ব্যাকলগ। সবকিছুই অনিশ্চিত ছিল। হ্যাঁ, ব্যাকলগ। তো ওখানে গিয়ে করতে করতে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার শুরু করলাম ফ্রিল্যান্স। এই ধাক্কা সামলানোর সময় সেখান কেউ থেকে ছিল পাশে নাকি পরিবার একাই? পরিবার 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 বাবা টিউশন করতেন, তো আচ্ছা। কোনোদিনই বাবা কিংবা মা কেউ বলেনি যে সংসারে তোকে কন্ট্রিবিউট করতে হবে, এটা প্রেশার দেন? কোনোদিনই না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, ওই যে বলেছিলাম না যে 1 বছর দেখবো যে কোনো দিশা পাই কিনা, আমি বুঝতে পেরেছিলাম যে আমি পারবো। কারণ যেখানেই যাচ্ছি কোনো জায়গা থেকে আমি হতাশ হয়ে ফিরিনি, না শুনিনি, সেটা অডিশন, ইন্টারভিউ, যেটাই বলো। অনেককে বলেছিলাম যে তোমাদের ওখানে ভ্যাকেন্সি আছে বা আপনাদের ওখানে রিক্রুটমেন্ট হচ্ছে, এরকম হতে হতে অচেনা একজন যিনি একটি ন্যাশনাল পোর্টাল চালান কলকাতায়, তাকে আমি টেক্সট করলাম যে দাদা সেই সময় বলেছিলাম, তো সেই সময় বলেছিলাম যে তোমার ওখানে তুমি বলেছিলে ভ্যাকেন্সি নেই, তোমার ওখানে কি আছে, লিঙ্কগুলো খালি দেখো, ঠিক আছে? আমি বাড়িতে বসে ভ্যাকেন্সি জানতে চাইছি। তার আগে চাকরি ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়ে বেকার, কিন্তু তখন আমি বেকার অবস্থায় চাকরি খুঁজছি আবার। তো সে বললো দেখ আমার এখানে নেই, তার সঙ্গে আজ পর্যন্ত আমার দেখা হয়নি ওই লোকটির সঙ্গে। সে বললো তুই এক কাজ কর, একজন স্বনামধন্য সাংবাদিক, তিনি আমাদের মধ্যে আজকে নেই, কোভিডে মারা গেছেন, সেই সময় তার সঙ্গে যোগাযোগ করতে আমাকে বললেন। এই ব্যক্তি যার সঙ্গে কোনোদিন আমার দেখা হয়নি, টেক্সটে কথা হয়েছে, বললো আমার এখানে ভ্যাকেন্সি নেই, উনি একটি চ্যানেলের দায়িত্ব নিচ্ছেন, সাউথের একটি বড় চ্যানেল, তুই ওনার সঙ্গে যোগাযোগ কর। আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম, সিভি পাঠালাম, 2 দিন পরে ইন্টারভিউ হলো। উনি আমাকে বললেন যে তুমি সঞ্চালনা কেন করবে, তুমি রিপোর্টিং করো, পলিটিক্যাল রিপোর্টিং। আমার কথাবার্তায় ওনার হয়তো মনে হয়েছিল জীবনের সব থেকে টাফ ইন্টারভিউ দিয়েছিলাম, 45 মিনিট। হ্যাঁ, 45 মিনিট একটা ইন্টারভিউ নিয়েছিলেন উনি। তারপর বললাম ঠিক আছে আমি রিপোর্টিং করব। তো উনি আমাকে নিলেন। সাউথের চ্যানেল নতুন এলো 2020-তে। নেওয়ার পর চ্যানেল অন এয়ার হওয়ার আগে যে ভদ্রলোক আমাকে রিক্রুট করেছিলেন তিনি আবার চলে গেলেন অন্য একটি চ্যানেলে। আচ্ছা। যে ভদ্রলোক আমাকে রিক্রুট করেছিলেন রিপোর্টার হিসেবে, তিনি চলে গেলেন অন্য একটি চ্যানেলে, তিনি শিফট করে গেলেন। আমি এখানে রিপোর্টার রয়েছি। ওনার পরিবর্তে যিনি দায়িত্বে এলেন তিনি আমাকে বললেন, বলে হ্যাঁ রে তুই অ্যাঙ্কারিংটা করবি? আমি বললাম হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। বললো ঠিক আছে তুই তাহলে অ্যাঙ্কারিংয়ে শিফট করে যা। তার নাম বলতে আমার দ্বিধা নেই, অমৃতাংশু ভট্টাচার্য, অমৃতাংশুদা। অঞ্জন আমাকে নিয়েছিলেন, অঞ্জন বন্দ্যোপাধ্যায় অন্য একটি চ্যানেলে চলে গেলেন। অমৃতাংশুদা আমাকে বললেন হ্যাঁ রে তুই তো অ্যাঙ্কারিং এর জন্যই বলেছিলি অঞ্জন দাকে, তো তুই ট্রাই করা যায়, অ্যাঙ্কারিংটা করবি? বললাম হ্যাঁ আমি করব, কেন করব না। এবং ওই নেটওয়ার্কের যিনি সিইও, বর্তমানে এমডি, বরুণ দাস, বরুণ স্যারকে আমার অ্যাঙ্কারিং এর পার্টগুলো মোবাইলে তুলে পাঠানো হলো। বরুণ স্যার বললেন হ্যাঁ হ্যাঁ একে নিয়ে নাও। সেই শুরু। এবং সেই চ্যানেলটি এখনো আছে। সেই চ্যানেলটি আমাকে জন্ম দিয়েছে। 4 বছর, 4.5 বছর ওই চ্যানেলে কাটালাম। কাটিয়ে এই বছর 1 ফেব্রুয়ারি আমার লাস্ট ছিল এই চ্যানেলে। করার পর কিছুটা আবেগপ্রবণ হয়ে চ্যানেলটা ছাড়লাম, ছাড়তে বাধ্য হলাম বলছি না, চ্যানেলটা ছাড়লাম, ছেড়ে এখন অন্য একটি চ্যানেলে যাব। তো ইন বিটুইন সবকিছুই হয়েছে। 2-4টে লোক চিনেছে, কেউ সেলফি তোলে, স্যালারি পত্র বেড়েছে, অনেকটাই বেড়েছে, এবং ক্রেডিট পুরোটাই অমৃতাংশুদা, বরুণ স্যার, নিয়ে কোনো দ্বিধা নেই এটা বলতে। মানে সেই 1 বছরের যে আপনি ভেবেছিলেন যে 1 বছর আমি দেখবো, 1 বছর থেকে কটা বছর হয়ে গেল? অনেকগুলো বছর পেরিয়ে গেছে। কেবল চ্যানেল, ফ্রিল্যান্স, গ্রাউন্ড চ্যানেল, তারপরে সাউথের এই চ্যানেলটায় অনেক অভিজ্ঞতাও জমা হয়েছে। আবারও বলছি চ্যানেলের নাম তো সবসময় বলা যায় না।
এই চ্যানেলটি, সাউথের যে চ্যানেলটি, বিগত 4.5 বছর ধরে আমি যে চ্যানেলে ছিলাম, দর্শক আমাকে যে চ্যানেল দেখেছে, সেই চ্যানেলটি আমাকে জন্ম দিয়েছে। এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবং আবারও বলছি, ক্রেডিট গোজ টু অমৃতাংশুদা, বরুণ স্যার। আচ্ছা, আর পরিবারের কথা একটু শুনি, মানে পরিবারে বাবা মা আছেন? বাবা চলে গেছেন আচ্ছা, 2021-এ। তার মানে আপনার কেরিয়ার লাইফ যখন উজ্জ্বল হতে শুরু করলো, যখন কলকাতা শহর জুড়ে আমার হোর্ডিং পড়েছে, যখন 4টে লোক চিনতে শুরু করেছে, তখন বাবা শয্যাশায়ী। কি হয়েছে? পোস্ট কোভিড কিডনির আচ্ছা সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা আচ্ছা। বাবা তখনও বুঝে উঠতে পারেনি যে তার ছেলের হোর্ডিং কলকাতা জুড়ে পড়েছে, তার ছেলে এত বড় একটা চ্যানেলে চাকরি পেয়েছে। একটু একটু যখন বাবা বুঝতে পারছেন? বুঝতে পারছে বা কখনো কখনো স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, সেই সময় জাস্ট ওই ধরে ধরে এনে বসানো হতো চেয়ারে, টিভিতে দেখতো। কিন্তু চ্যানেলটা যে এত বড় একটা চ্যানেল, সেটা জানা ছিল না। সেটা জানা ছিল না। চ্যানেলটা যে সর্বভারতীয় একটা চ্যানেল, এগুলো জানা ছিল না। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন একটু বলি, যে মিডিয়া সেক্টর, প্রাইভেট সেক্টর, তো মিডিয়া সেক্টরে আমরা যেটা শুনি যে আহ, ছেলেদের থেকে মেয়েরা বেশি সুবিধা পায়, এটা কতটা সত্যি? আর একটু ভেঙে বলি, সুবিধা পায় মানে অনেকে অনেক কিছুই বুঝে নেয় আর কি। মানে মেয়ে আমি মানে যে সে আগে সুযোগটা আমি পাবে। যে হাউসে ছিলাম, সেখানে ছেলে মেয়ে আলাদা করে কোনো কিছু দেখা হতো না। আবারও বলছি, এটা কি সত্যি নাকি আপনি লাস্ট ওই হাউসে ছিলেন 4.5 বলে বছর বলছেন? আমি যে হাউসে ছিলাম, সেখানে ছেলে মেয়ে বাছবিচার করা হতো না। কাছের লোক দূরের লোক বাছবিচার করা হতো না। সেখানে যে কাজ করছে, যে কাজটা করে, যে কাজটা যোগ্য, এটা নিয়ে কোনো ডাউট নেই। না, কাজের ক্ষেত্রে তো এবার গেল। তুমি যেটা বললে যে ছেলে আর মেয়ে আলাদা সুবিধা পায় কিনা, আমি যে কেবল চ্যানেলে ছিলাম, আমি সেই কেবল চ্যানেলে দেখেছিলাম বৈষম্য ছিল। সেটা শুধুমাত্র ছেলে মেয়ে নয়, কাছের লোক দূরের লোক পলিটিক্স ছিল। ছিল। কিন্তু আমি 4.5 বছর সাউথের যে স্বনামধন্য চ্যানেলটায় ছিলাম, আবারও বলছি, সেখানে কিন্তু এই জিনিসগুলো ছিল না। এবার তুমি বলো কি বুঝবে? এটা কি ওনারা দেখছেন বলে বলছেন নাকি এটা না না সত্যি? না না, এটা কোনো মানে এটা এটা ওই হাউসে যারা আছে, এখানে যাদেরকে তুমি এনে বসাবে, প্রত্যেকে একই কথা বলবে। যাক, শুনে ভালো লাগলো, কারণ মিডিয়াতে, মানে আমিও অন্তত শুনেছি যে মিডিয়াতে যাস না, মিডিয়াতে এই মানে মেয়েদেরকে বেশি সুযোগ দেওয়া হয়, এবং মিডিয়াতে গেলেই মেয়েদের একটা বদনাম হয়ে যায়, কারণ হচ্ছে মেয়েরা সুযোগটা বেশি পায়। প্রাইভেট সেক্টর তো এমনিতে আছে, প্রাইভেটের উপর যদি সেটা মিডিয়া চ্যানেল হয় তবেই নাকি আরো বেশি হয়। তো সেই জন্যই আমি প্রশ্নটা আর কি এটা জানতে চাই। এটা জানি না, এটা সমালোচনা কারা করে একটু খেয়াল করে দেখো, মিডিয়ার বাইরের লোকজন যারা জানে না। আমাদের এই পেশাটা না এমন একটা পেশা, একদম। এই পেশাটা সবাই বোঝে, মানে যারা এই পেশার সঙ্গে যুক্ত না, দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই, তারাও এই পেশা সম্পর্কে একটা কমেন্ট ঠিক করে দেবে, এবং সেটা পজিটিভ নয়, এটা সবসময়ের জন্য নেগেটিভ কমেন্ট। মিলিয়ে নিও। আর এই যে মিডিয়া মানে তো রাজনীতির খবর করতে হয়, আর রাজনীতি মানে তো মারপিট দুমদাম থাকে। তো কখনো ভয় পেয়েছেন, মানে কখনো এরকম বোমাগুলির সম্মুখীন হয়েছেন এরকম রিপোর্টিং করতে গিয়ে? না, আমি হইনি। রিপোর্টিং খুব কম বেরোনো হয়। মানে বোমাগুলির খারাপ সম্মুখীন অভিজ্ঞতার আমি সম্মুখীন হতে হয়নি? হইনি। খারাপ অভিজ্ঞতা বলতে, একটা ডিবেট, আমি বাইরে বাইরে ডিবেট করতাম, তো সেখানে গেছি, সেখানে ঝামেলা লেগেছে দুপক্ষের মধ্যে, বিরাট মারপিট সামনেই? আমাদের সামনেই। ওকে। আমরা গিয়ে থামানোর চেষ্টা করছি, আমাদের গায়ে কেউ হাত তোলেনি, কিন্তু নিজেদের মধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর থামলো ওটা, তারপরে আবার দুজনে মিলমিশ হয়ে গেল, ডিবেটটা হলো। দুই দলের সিনিয়র যারা, তারা বললো এই এটা তো আলোচনা হচ্ছে, কেউ ঝামেলা করবি না। তাদের যারা ফলোয়ার্স ছিল, অনুগামী ছিল, ঝামেলা করতে এসেছিল, সব বউকে সরিয়ে দিল। প্রোগ্রাম হয়েছে সুন্দর করে। মিডিয়াতে তো খবর করতে হয়, মিডিয়া পার্সনদের কি বলুন তো, ইমোশনাল হওয়া যায় না, অনুভূতিকে নিজেকে কন্ট্রোল করতে হয়। তো কোথাও এমন কোনো খবর করতে গিয়ে মনে হয়েছে, মানে দেখেছেন এরকম কোনো খবরের সম্মুখীন হয়েছেন যে খুব ইমোশনাল হয়ে গেছেন এরকম কিছু, কিংবা খুব খারাপ লেগেছে, মানে অদ্ভুত মনে হয়েছে, এরকম কোনো খবর কখনো করেছেন? আমাকে যিনি এই সাউথের চ্যানেলটায় রিক্রুট করেছিলেন, যিনি পরবর্তীতে অন্য চ্যানেলে শিফট করে যান, কোভিডে মারা যান, তার মৃত্যুর সংবাদ আমাকে পড়তে হয়েছিল। আচ্ছা, মানে আপনি নিজে পড়েছিলেন? আমাকে পড়তে হয়েছিল সেদিনকে, আমার শিফটই হয়েছিল ঘটনাটা। আবার
ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতছে, তখন আমি কিন্তু আবার আবেগটা ধরে রাখতে আনন্দে, পারি। হ্যাঁ, আমরা জিতেছি, আবেগ তো দেখাবোই। একদমই তাই। হ্যাঁ এটা সবার মধ্যেই হয় হ্যাঁ, আমাদের কম বেশি। এগুলো তো দেখাবোই আবেগ। তো তখন আবার ভালো লাগা কাজ করে যে অবশ্যই, এইটা আমি পড়ছি, অবশ্যই। এটা ভালো লাগাটা আপনি প্রকাশ অবশ্যই। করছেন, নিজের অনুভূতিটাও খবরের সাথে সাথে প্রকাশ করে নীরজ ফেলছেন। চোপড়া সোনা জিতলেন, প্যানেল চলছে, হ্যাঁ, আমাকে PCR থেকে বলল, ভাই ফোনে পিটি উষা, ফোন নে। ঠিক আছে, আমাকে ফোন নিতে হচ্ছে সেই এনার্জির সঙ্গে। আমার দেশ সোনা পাচ্ছে, তো আমি তো খুশি হবই, এবং পিটি উষা ওখান থেকে রিয়াকশন দিচ্ছেন একদম আচ্ছা, সেই স্বতঃস্ফূর্ততার সঙ্গে, একটা ঐতিহাসিক মুহূর্ত। তো এইগুলো হয়েছে, এগুলো আবেগ দেখানোই তো, এগুলো আমি দেখাবো। হ্যাঁ, আমি কেন, এগুলো সবাই দেখায় সবাই হয়তো। দেখাবে, একদমই তাই। আমাদের সবার ভিতরেই একটা অবশ্যই। অনুভূতি তো কাজ করেই, ভালো লাগা থাকে। শুনলাম শুভজিৎদার কথা, উনি নিজে একজন সাংবাদিক, আর সেই সাংবাদিকের সাথে বসে আমি আজকে ওনার গল্প শুনেছি, ওনার খবর, ওনার জীবনের খবর শুনলাম। খুব ভালো লাগলো দাদার কথা শুনে। 1 বছর চ্যালেঞ্জ নিয়েছিলেন যে 1 বছরে আমাকে কিছু করতে হবে, অনেক কিছুই করেছেন। 1 বছর থেকে আজকে অনেকগুলো বছর পার করেছেন মিডিয়া জগতে, এবং আজকে প্রতিষ্ঠিত, উনি সফল। আপনারাও আসতে পারেন আমাদের আওয়ার ভয়েসের স্টুডিওতে নিজের গল্প শোনাতে, নিজের কথা বলতে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর শুভজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আওয়ার ভয়েসে আসার জন্য। আবার একদিন আড্ডা হবে, আবার একদিন কথা হবে। ভালো থাকবেন।